হ্যালো ক্লাস 10 এর স্টুডেন্টরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটা স্পেশাল বার্তা। দেখো, আমরা আগের বছর মক টেস্ট সিরিজ স্টার্ট করেছিলাম, সেখানে অনেকেই পরীক্ষা দিয়েছিল এবং সেখান থেকে মাধ্যমিকে কিন্তু অনেকেই ভালো ফলাফল করেছে, কারণ এই মক টেস্ট সিরিজটা তাদের অনেক কাজে লেগেছে। তো তোমরা যারা 2027-এর মাধ্যমিক দেবে, যারা যারা মক টেস্ট দিতে ইচ্ছুক, অবশ্যই 9800359101 এই নম্বরে কল করে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি মক টেস্ট সিরিজে তোমাদেরকে এনরোল করে নেব। তো যারা যারা আমাদের মক টেস্ট সিরিজে জয়েন হতে চাও, অবশ্যই এই নম্বরে কল করো এবং জয়েন হয়ে যাও। ওকে, তো আমার নাম তোমরা প্রত্যেকে জানো, বলার দরকার নেই। তো ডিরেক্ট ক্লাস শুরু করছি, ঠিক আছে? 1 মিনিট। ওকে, তো আমরা আজকে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার শুরু করেছিলাম, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই চ্যাপ্টারের আজকে লেকচার 3। ফার্স্ট লেকচারে আমরা কি পড়েছিলাম? উদ্দীপক কি, তাই তো, চলন গমনের পার্থক্য। সেকেন্ড লেকচারে আমরা উদ্ভিদের চলন দেখলাম, তাই তো। থার্ড লেকচারে আমরা দেখব হরমোন। হরমোন সম্বন্ধে তোমাদের হালকা ধারণা আছে, কারণ তোমরা ক্লাস 8-এ পড়েছিলে, তখন তোমাদের হরমোন সম্বন্ধে প্রথম নামটা শুনেছিলে, তাই তো, ধারণা পেয়েছিলে। বাট ক্লাস 10-এ তোমরা আরো ভালোভাবে এই হরমোন সম্বন্ধে পড়বে। তো চলো, তো এই যে হরমোন, প্রথমত দেখি হরমোন কাজ কি করে করে। সংজ্ঞাতে আমরা পরে আসছি, হরমোন প্রথমে কাজ কি করে করে আমরা দেখব। সাপোজ ধরে নাও এটা আমাদের শরীরের কোনো একটা কোষ, কোষ হোক বা কোনো একটা গ্রন্থি। হরমোন মেনলি গ্রন্থি থেকে খরিত হয়, বা কোষপুঞ্জ, ঠিক আছে, বা কোষ সমষ্টি, যাই বলবে, ঠিক আছে। কোষ বলতে এটা কোষ সমষ্টি, যে কোনো একটা কোষ থেকে না, অবশ্যই সেটা কোষের সমষ্টি হতে হবে, এবং গ্রন্থি, ঠিক আছে। ওকে, তো হরমোন কি করে, কোনো একটা কোষ বা কোনো একটা গ্রন্থি থেকে কি হলো, কোনো একটা কোষ সমষ্টি থেকে বা গ্রন্থি থেকে খরিত হয়। তাহলে এখান থেকে আমাদের হরমোন খরিত হলো। খরিত হওয়ার পর তার যে লক্ষ্য কোষ, লক্ষ্য কোষ বলতে কি, তাকে যে কোষটার উপরে গিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে তার লক্ষ্য কোষ, ঠিক আছে। তাহলে খরিত হওয়ার পর সে কোথায় যাবে? তার যে মেন লক্ষ্য কোষ, অর্থাৎ এইটা, বা টার্গেট সেল বলা হয় একে, ঠিক আছে, একে বলা হয় টার্গেট সেল। আচ্ছা, আমি ইংলিশে লিখছি, হ্যাঁ, এটা আমরা হচ্ছে টার্গেট সেল। তোমরা ইংলিশ নামটাই মনে রাখো, কাজে লাগবে, টার্গেট সেল। বুঝতে পারলে? তাহলে কি বললাম, হরমোন। এখান থেকে ইজিলি হরমোনের সংজ্ঞাও পেয়ে যাবে। তাহলে হরমোন কোন একটা নির্দিষ্ট কোষ সমষ্টি বা গ্রন্থি থেকে খরিত হয়ে, এবার গ্রন্থি বলতে কোন গ্রন্থি, এটা হচ্ছে অবশ্যই অন্তঃক্ষরা। এটা অবশ্যই আমাদের কি গ্রন্থি হবে? এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, ক্লিয়ার? তাহলে হরমোন কোন একটি নির্দিষ্ট কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়ে বা নিঃসৃত হয়ে কিসের মাধ্যমে যায়? কিসের মাধ্যমে যায়? এটা লাল করেছি মানে কি, রেড, তাহলে আমাদের ব্লাড, ঠিক আছে। ব্লাড বা ব্লাড কি আমরা কি বলি, দেহ তরল। তো দেহ তরলের মাধ্যমে বাহিত হয়ে কোথায় যাচ্ছে? টার্গেট সেল বা লক্ষ্য কোষে গিয়ে পৌঁছাচ্ছে এবং সেখানে গিয়ে কাজ করছে। এবং একটা জিনিস মনে রাখবে, হরমোন কিন্তু নিজের কাজ করার পর কি হয়? ধ্বংস হয়ে যায়। তাহলে টার্গেট সেলে আসার পর তাহলে হরমোনের লাস্ট পরিণতি কি হচ্ছে? ধ্বংস। ধ্বংস হয় কে? হরমোন। তাহলে দেখো, হরমোনের কাজটাকে যদি তোমরা ভালো করে ফলো করো, তাহলে ইজিলি কিন্তু হরমোনের সংজ্ঞা এখান থেকে পেয়ে যাবে। তাহলে আর কাউকে কিন্তু হরমোনের সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই। আর হরমোন কাকে বলে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে আমার সঙ্গে সঙ্গে বলো, হরমোন হচ্ছে একটি জৈব রাসায়নিক পদার্থ যা নির্দিষ্ট কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়ে বা নিঃসৃত হয়ে কি হয়? দেহ তরলের মাধ্যমে, রেড করেছি এর জন্য যাতে তোমাদের মনে থাকে, দেহ তরলের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায়, সেটা ইনক্লুড করবে অবশ্যই, কারণ দেখবে হরমোন কি হয়, একটা নির্দিষ্ট জায়গা থেকে
এভাবে ছড়িয়ে যায়। আর ব্যাপন মানে সেটাই, আমরা দেখবো যখন ঘরের কোনো একটা কোনায় ধরো না ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, তাহলে কি হয়, পুরো রুমটা বা পুরো ঘরটায় যে ধূপের যে একটা সুন্দর সুগন্ধ সেটাতে ভরে যায়। তো হরমোনের প্রবাহ হচ্ছে সেই ব্যাপন প্রক্রিয়া। দেখো এটা ছোট্ট কোষ সমষ্টি বা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হচ্ছে, নিয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে একটা বিশাল জায়গার মধ্যে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং সেটা অবশ্যই তার লক্ষ্যকোষ থেকে কি হচ্ছে, দূরে হচ্ছে। লক্ষ্যকোষ থেকে দেখো অনেকটা দূরে এসে কিন্তু সেই হরমোনটা কি হচ্ছে, তার টার্গেট সেলের উপর এসে কাজ করছে, ঠিক আছে। এবং ক্রিয়ার পর মানে কাজ করার পর তার লাস্ট পরিণতি কি, ধ্বংস হওয়া। তাহলে বুঝতে পারলে হরমোন কাকে বলে। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন যায়, সেটা আমি তোমাদের পরে বলবো, ঠিক আছে। এই হরমোনের এই পার্টটা থেকে আরেকটা সুন্দর প্রশ্ন দেয় 2 নম্বরে। তাহলে এই যে হরমোন, এই হরমোনের ব্যাপারটা প্রথম কারা দেখেছিলেন, যে প্রথমে হরমোনের আমরা নামকরণে আসি। এই যে হরমোন, এই হরমোনের নামকরণ প্রথমে কারা করেছিলেন, এই নামকরণ করেছিলেন বেলিস ও স্টার্লিং, ঠিক আছে। বেলিস ও স্টার্লিং প্রথম হরমোনের নামকরণ করেছিলেন কত সালে, 1905। ক্লিয়ার হলো, বেলিস ও স্টার্লিং 1905 সালে হরমোন নামকরণ করেছিলেন। হরমোন যে শব্দটা, এটা কোথা থেকে এসেছে, এটা এসেছে একটা গ্রিক শব্দ হরমাও। গ্রিক শব্দ এই হরমাও থেকে হরমোন কথাটা এসেছে। এবং এর মানেটা কি, হরমোন কথা মানে কি, তোমাদের প্রশ্ন আসতেই পারে। এই হরমোনের উত্তর হলো বা মানে হলো জাগ্রত করা বা বলতে পারো উত্তেজিত করা। কি করা, জাগ্রত করা বা উত্তেজিত করা। তাহলে হরমোন শব্দটা কোথা থেকে এসেছে, গ্রিক শব্দ হরমাও থেকে হরমোন শব্দটি এসেছে, যার মানে হলো উত্তেজিত করা বা জাগ্রত করা। কারা নাম দিয়েছিলেন হরমোনের, বেলিস ও স্টার্লিং। কত সালে, 1905 সালে। সাল মনে রাখার কোনো দরকার নেই, আমাদের পরীক্ষায় আসবে না। আচ্ছা, হরমোনের লাস্ট পরিণতি কি বললাম, কাজের পর ধ্বংস হবে। আর হ্যাঁ, একটা জিনিস মনে রাখবা, হরমোন কিন্তু খুব একটা বেশি মাত্রায় ক্ষরিত হয় না, ঠিক আছে। যে অতিরিক্ত পরিমাণে ক্ষরিত হলো তা কিন্তু না। হরমোন একটা নির্দিষ্ট পরিমাণে একদম অল্প মাত্রায়, মানে যতটুকু আমাদের শরীরে প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে ক্ষরিত হয়। এবার যদি হরমোনের বেশি ক্ষরণ হয়, যতটুকু পরিমাণ তার থেকে বেশি ক্ষরিত হলে আলাদা রোগ হবে, আর যতটুকু পরিমাণ তার থেকে যদি কম ক্ষরিত হয় তাহলেও কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রোগ দেখা যায়। সবসময় মনে রাখবে যে আমাদের শরীরে একটা কোঅর্ডিনেশন যে ব্যাপারটা আছে, এই চ্যাপ্টারের নামই হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশন, মানে কেমিক্যালের দ্বারা কোঅর্ডিনেশন বোঝাচ্ছে। কেমিক্যাল কোঅর্ডিনেশন আছে এবং তার সঙ্গে সঙ্গে নিউরাল কোঅর্ডিনেশন আছে, আমরা পরে পড়বো। চ্যাপ্টারের নামই হচ্ছে সমন্বয় করা, কোঅর্ডিনেট করা। এবং এই কোঅর্ডিনেট কিন্তু দুইভাবে হয়, একটা আমরা এই হরমোনের মাধ্যমে পড়ছি, আর আরেকটা আমরা এর পরে গিয়ে পড়বো, যেটা হচ্ছে স্নায়ু কোষ, পরে তোমরা পড়বে, ওটাও কিন্তু কোঅর্ডিনেট করে। তো এই কোঅর্ডিনেট ব্যবস্থা যদি কোনো একটা জিনিসের মাত্রা যদি কম বেশি হয়ে যায়, তাহলে আমাদের কোঅর্ডিনেট যে ব্যবস্থাটা সেটাই কিন্তু কি বলবো, ব্যাঘাত ঘটবে। তাই সবসময় নির্দিষ্ট পরিমাণে খরিদ হওয়া ভালো। তুমি যদি খাবার বেশি করে খাও সেটাও খারাপ, তুমি যদি খাবার অল্প পরিমাণে খাও সেটাও খারাপ। তো একটা নির্দিষ্ট পরিমাণে আমাদের খাবার মেনটেন করতে হয়, তাই তো। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস কি বললাম, এই যে হরমোন ধরে নাও এটা এখান থেকে খরিত হয়ে বাহিত হয়ে এখানে আসছে, তাই এটাকে কি বললাম, টার্গেট সেল বা টার্গেট কোষ। এটা হচ্ছে টার্গেট সেল। একটু ঠান্ডা লেগেছে, হ্যাঁ, যদি অসুবিধা হয় প্লিজ অ্যাডজাস্ট করে নিন। ওকে, তাহলে আমাদের হরমোন সম্বন্ধে এতটুকুই বলার ছিল। এবার আমরা চলে যাব হরমোনের টাইপস। আচ্ছা, কয় ধরনের হরমোন হয়, আমরা জীব কয় ধরনের দেখলাম, এক আমরা দেখলাম হয়তো পারে যে উদ্ভিদ জগৎ মানে উদ্ভিদ হরমোন, আর একটা হতে পারে প্রাণী জগৎ মানে প্রাণী হরমোন। তাহলে আমরা হরমোনের দুটো টাইপস পেয়ে যাবো এখান থেকে। একটা আমরা পাবো হচ্ছে উদ্ভিদ হরমোন, এবং আরেকটা হচ্ছে
প্রাণী হরমোন। ফার্স্ট আমরা যেটা আজকে এখন স্টার্ট করবো সেটা হচ্ছে উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন কয় ধরনের হয়, কাজ কি, তারপরে নেক্সট আমরা প্রাণী হরমোনটাও করে স্টার্ট করব। ক্লিয়ার হলো? আচ্ছা চলো তাহলে আমরা উদ্ভিদ হরমোনটা আগে স্টার্ট করছি। তো উদ্ভিদ হরমোন প্রথমে টাইপ বলে দিই। যে উদ্ভিদ হরমোন এটা নাম দেওয়া হয়েছে, একে বলা হয় ফাইটো হরমোন। কি বললাম? ফাইটো হরমোন। উদ্ভিদ হরমোনের আরেকটা নাম কি বললাম? ফাইটো হরমোন একে বলা হয়। কিন্তু হ্যাঁ, উদ্ভিদ দেহে তো কোনো গ্রন্থি নেই। উদ্ভিদের কি কোনো গ্রন্থি থাকে? আমাদের তো গ্রন্থি আছে, আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি আছে, বহিঃক্ষরা গ্রন্থি আছে, মিশ্র গ্রন্থি আছে, অগ্ন্যাশয় গ্রন্থি, তাই তো? ওকে, তাহলে উদ্ভিদের তো কোনো গ্রন্থি নেই, তাহলে তাদের দেহে কি করে হবে হরমোন ক্ষরণ? কি করে হবে, তাই তো? কিন্তু হ্যাঁ, তাদের তো কোষ আছে। তাহলে আমি প্রথমে কি বলেছি? কোষ সমষ্টি থেকে হরমোন ক্ষরিত হয়, আবার অন্তঃক্ষরা গ্রন্থি থেকেও হরমোন ক্ষরিত হয়। তাহলে উদ্ভিদ দেহে হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? কোষ সমষ্টি। কোষ সমষ্টি হরমোন ক্ষরিত করে, বা কোষ সমষ্টি থেকে হরমোন ক্ষরিত হয়। বুঝতে পারলে? তোমরা নিশ্চয় বুঝতে পেরে গেছো যে উদ্ভিদের তো কোনো গ্রন্থি থাকে না, কিন্তু তাদের কোষ থাকে। তো এই কোষ থেকেই তাদের কি হয়? হরমোন রিলিজ হয়। আচ্ছা, এবার আমরা কি বলবো, কয় ধরনের উদ্ভিদ হরমোন আছে? অনেক ধরনের উদ্ভিদ হরমোন হয়, কিন্তু তোমাদের চ্যাপ্টারে মেইনলি 3 ধরনের উদ্ভিদ হরমোন দেওয়া আছে। কি কি? ফার্স্ট হচ্ছে অক্সিন, যেটা আমরা পরের লেকচার থেকে স্টার্ট করব। অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, এই তিনটাকে আমাদেরকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে? এই তিনটাকে আমাদেরকে ভালো করে পড়তে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু শর্ট কোশ্চেন থাকে। আরেক ধরনের হরমোন হয় ইথিলিন। ইথিলিনটা আমাদের শুধুমাত্র শর্ট কোশ্চেন কিছু বলে দেবো, ওগুলো মনে রাখলে হবে। ইথিলিন, ঠিক আছে? ইথিলিন এগুলো আমাদের কিন্তু মেনলি আছে। আর কিছু কিছু প্রকল্পিত হরমোনও আছে। ঠিক আছে? কিছু কিছু প্রকল্পিত হরমোন আছে, যেমন ফ্লোরিজেন, ঠিক আছে, ভার্নালিন, লিখে দিচ্ছি আমি এগুলো। কিছু কিছু প্রকল্পিত উদ্ভিদ হরমোনও কিন্তু আছে। প্রকল্পিত প্রকল্পিত হরমোন কি কি আছে? যেমন ভার্নালিন, ফ্লোরিজেন। ক্লিয়ার হলো প্রত্যেকে? বাস এতটুকুই আমাদের উদ্ভিদ হরমোন। কি কি বললাম? উদ্ভিদ হরমোনকে ফাইটো হরমোন বলা হয়। উদ্ভিদ হরমোনের কোনো গ্রন্থি থাকে না উদ্ভিদের, তাহলে তাদের কি করে হরমোন ক্ষরিত হবে? তো তাদের ক্ষেত্রে যে কোষ সমষ্টি থাকে, সেই কোষ সমষ্টি থেকে উদ্ভিদ হরমোন ক্ষরিত হয়। এবার তোমাদের চ্যাপ্টারে মেইনলি 3টে উদ্ভিদ হরমোন সম্বন্ধে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে অক্সিন, জিব্রেলিন এন্ড সাইটোকাইনিন। বাকি তার সঙ্গে আমি দুটো ইনক্লুড করলাম, যে ইথিলিন। ইথিলিন সম্বন্ধে আমি একটা দুটো শর্ট কোশ্চেন বলে দেবো। আর প্রকল্পিত হরমোন সম্বন্ধে দেখো ভার্নালিন এন্ড ফ্লোরিজেন। এই দুটো, ভার্নালিন এন্ড ফ্লোরিজেন, এই দুটো মনে রাখলেই হবে। ব্যাস, এই হচ্ছে আমাদের উদ্ভিদ হরমোনের মানে শর্ট প্রশ্ন আসার মতো। এবার আমরা দেখবো উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য কি, উদ্ভিদ হরমোনের ভূমিকা কি উদ্ভিদের কাজে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? প্রথমে দেখবো আমরা কি উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। তাহলে আমরা পড়ছি হচ্ছে উদ্ভিদ হরমোন, তাই তো? উদ্ভিদ হরমোন ফার্স্ট আমরা দেখবো হচ্ছে এর কাজ। বা কাজ না, প্রথমে দেখি এর বৈশিষ্ট্য। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিবহন। দেখো উদ্ভিদ কিন্তু আমাদের মতো না, তাদের দিকে নিজে থেকে খাবার তৈরি করতে হয়, তাই নিজের দেহেই খাবার তৈরি করে।
তো তাদের দিয়ে যে পরিবহন ব্যবস্থা, ধরে নাও বিভিন্ন জল নিয়ে যাওয়া, জল নিয়ে আসা, কার্বন ডাই অক্সাইডগুলো সংগ্রহ করা, তো তাদের একটা ট্রান্সপোর্ট সিস্টেম বা একটা পরিবহন ব্যবস্থা তো দরকার। আমরা যেমন ধরে নাও আমি এখান থেকে যদি কোনো একটা জায়গায় যাই, তাও কি আছে, আমার বাস আছে, বাস দিয়ে আমি যেতে পারি যদি সেটা যাওয়ার জায়গা হয়, তো বাইক দিয়ে যাওয়া যেতে পারে, হ্যাঁ, তারপরে রিক্সা দিয়ে যাওয়া যেতে পারে। তো আমাদের ক্ষেত্রে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে, তো তাদের শরীরেও ওরকম একটা ট্রান্সপোর্ট বা পরিবহন ব্যবস্থা থাকে, যাতে তারা তাদের খাবার তৈরি যে সমস্ত জিনিস সেগুলো তারা পরিবহন করতে পারে ইজিলি। তো তারা কিসের মাধ্যমে পরিবহন করে? জাইলেম ও ফ্লোয়েম দ্বারা। ঠিক আছে, জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন করে। তো এবং এই জাইলেম এবং ফ্লোয়েমের যে পরিবহন ব্যবস্থা, এতেও কিন্তু উদ্ভিদ হরমোনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে। ঠিক আছে, এতেও কিন্তু উদ্ভিদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা একটা কাজ করে তাদের পরিবহন ব্যবস্থায়। বুঝতে পারলে? নেক্সট আমরা যাই হচ্ছে কাজ, মানে এই যে উদ্ভিদ হরমোন, তার কাজ কি এর শরীরে? উদ্ভিদ হরমোনের কাজ কি উদ্ভিদের শরীরে? একটা উদ্ভিদ যখন ছোট্ট চারা গাছ থাকে, সে চারা গাছকে বৃদ্ধি ঘটানো। উদ্ভিদ হরমোনের বৃদ্ধি কিভাবে হয়? তার কোষের বিভাজনের দ্বারা। তো উদ্ভিদের বৃদ্ধি ঘটানো, তার কোষের বিভাজন ঘটানো, তাদের ফুলের পরিস্ফুটন ঘটানো, ফল তৈরি করা, হ্যাঁ, ফলকে পাকানো, প্রত্যেকটা কাজে কিন্তু উদ্ভিদের ভূমিকা আছে। তাহলে কাজ কি কি বললাম? বৃদ্ধি, কোষ বিভাজন, আচ্ছা, তারপরে বললাম হচ্ছে ফুলের পরিস্ফুটন, ফুলের পরিস্ফুটন, ফল পাকানো, প্রত্যেকটা কাজে কিন্তু উদ্ভিদ হরমোনের ভূমিকা আছে। এই যে ফল পাকানোর ব্যাপারটা বললাম, এই ফল পাকানোতেই কিন্তু আমাদের ইথিলিন যে হরমোনটা কথা একটু আগে বললাম, ইথিলিন কিন্তু কাজ করে। ঠিক আছে, সেকেন্ড যেটা আমাদের, সেটা থার্ড যেটা, সেটা হচ্ছে এর পরিণতি। তাহলে আমরা উদ্ভিদ হরমোনের আলটিমেট পরিণতি কি জানি? আমরা উদ্ভিদ হরমোনের আলটিমেট পরিণতি কি জানি বললাম? কাজের পর ধ্বংস হওয়া, এটাই তার পরিণতি। সেটা হোক উদ্ভিদ দেহে বা সেটা হোক প্রাণীর দেহে। ঠিক আছে, হরমোনের শেষ কাজই হচ্ছে কাজ করার পর তা ধ্বংস হওয়া। বোঝা গেল? আচ্ছা, উৎস মানে আমরা উদ্ভিদ দেহের কোন কোন জায়গায় এই হরমোনগুলোকে পাবো? অ্যাক্টিভেট পেতে পারো যে সমস্ত কাণ্ড আছে বা মূল আছে, সেই মূলের ভাজক করা, মানে ভাজক করা বলতে যে জায়গা বলতে কাণ্ড বৃদ্ধি পায়, বা মূলের যে স্থানগুলো বৃদ্ধি পায় সেখানে কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা। বুঝতে পারলে তো? কাণ্ডের যে সমস্ত স্থানগুলো বৃদ্ধি পায়, মূলের যে সমস্ত স্থানগুলো বৃদ্ধি পায়, সেই স্থানগুলোতে কিন্তু আমাদের এই উদ্ভিদ হরমোন অবস্থান করে। সেটা হচ্ছে উদ্ভিদের উৎস। তাছাড়া ভ্রূণমূল, ভ্রূণমুকুল, ঠিক আছে, বীজপত্র ইত্যাদি। আর লিখছি, ঠিক আছে, মেন মনে রাখবে। এমনকি পরিপক্ক যে ফল, যে সমস্ত পাকা ফলগুলো আমরা খাই, তাতেও কিন্তু উদ্ভিদ হরমোন থাকে। শস্য, যে ধান হোক বা গম হোক বা তিল হোক, সর্ষে হোক, প্রত্যেকটা সর্ষের মধ্যেও কিন্তু অল্প পরিমাণ হলেও উদ্ভিদ হরমোন কিন্তু পাওয়া যায়। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমাদের উদ্ভিদ হরমোনের উৎস। আচ্ছা, 4 নম্বর যে আছে সেটা হচ্ছে দ্বৈত নিয়ন্ত্রণ।
দ্বৈত নিয়ন্ত্রক ব্যাপারটা তোমাদের কাছে একটু নতুন হবে। দেখো বলি 5 নাম্বার দিয়ে রাসায়নিক সমন্বয়, এটা একটা ভালো জিনিস। রাসায়নিক সমন্বয় কেন বলছি, আমরা আগেই বললাম যে হরমোন হচ্ছে একটা জৈব রাসায়নিক পদার্থ, তরল ধরনের হয়। রাসায়ন আর যে আমরা কেমিক্যাল ল্যাবে বা রসায়নগারে আমরা কি দেখি যে বিভিন্ন ধরনের কেমিক্যাল টেস্ট করে দিই, সেগুলো কেমন হয়, বেশিরভাগ লিকুইড ফর্মে হয়, তাই তো। তাই হরমোন হচ্ছে ওরকমই লিকুইড টাইপের একটা রাসায়নিক সমন্বয়। এর মধ্যে অনেক ধরনের রাসায়নিক জিনিসপত্র থাকে, এর জন্য আমরা বলছি জৈব রাসায়নিক পদার্থ, যেহেতু জীবের শরীরে থাকছে। তো এ কি করে, লক্ষ্য কোষ গেল, মানে কি হলো, তার প্রথমত উৎস কোষ থেকে বাহিত হয়ে রক্ত দ্বারা এলো, রক্ত দ্বারা বাহিত হয়ে আসার পর সে লক্ষ্য কোষে গিয়ে কাজ করছে। এবং এভাবে বিভিন্ন ধরনের হরমোন কাজ করে, শুধু একটা হরমোন নেই, অনেক ধরনের হরমোন আছে। এবং তারা এভাবেই কাজ করে কিন্তু কি করছে, আমাদের শরীরের মধ্যে একটা কোঅর্ডিনেশন, আগেই বললাম কোঅর্ডিনেশন বা সমন্বয় বজায় রাখছে, ঠিক আছে। তার জন্য কিন্তু হরমোনকে কি বলা হয়, রাসায়নিক সমন্বয়। এটা যদি দেয় পরীক্ষায়, তো তোমরা কমনলি লিখে দেবে যে হরমোন হচ্ছে একটা জৈব রাসায়নিক পদার্থ, যে নির্দিষ্ট কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে, অল্প মাত্রায় ক্ষরিত হয়ে, এটা ইনক্লুড করবে, অল্প মাত্রায় ক্ষরিত হয়ে দেহ তরলের মাধ্যমে বাহিত হয়ে লক্ষ্য কোষে গিয়ে পৌঁছায়। এবং তারা শরীরের মধ্যে, আমাদের শরীরের মধ্যে জীবদেহ এবং জীবদেহ বললে সেটা উদ্ভিদ এবং প্রাণী ইনক্লুড হয়ে যাচ্ছে, এবং জীবদেহের মধ্যে সমন্বয় সাধন করে। তার জন্য হরমোনকে কি বলা হয়, রাসায়নিক সমন্বয় বলা হয়। এটা কিন্তু দেয়, এটা 2 নম্বরে দিয়ে দেয় যে হরমোনকে রাসায়নিক সমন্বয় কেন বলা হয়। দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে, দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে হরমোনকে রাসায়নিক সমন্বয় কেন বলা হয়। নেক্সট চলো, তারপরে আছে আমাদের 6 নম্বর পয়েন্টটা কি আছে, দ্বৈত নিয়ন্ত্রক। দ্বৈত নিয়ন্ত্রক, এটা ভালো একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। ক্লাসে দেখবে যখন তুমি একটা কোনো একটা হয়তো প্রস্তাব রাখলে যে ধর আমরা সবাই মিলে একটা ফুটবল কিনবো, চলো সবাই মিলে টাকা তুলি, আমরা একটা ফুটবল কিনবো। তো দেখবে কিছু ছেলে এরকম আলাদা, মানে তোমার থেকে আলাদা থাকে, যে দেখো ওটা ফুটবল ভালো লাগে না, তারা ক্রিকেট কিনতে যায়। না না, আমরা ফুটবল কিনবো না, সবাই মিলে টাকা তোল, আমরা ক্রিকেট খেলবো, যেন একটা ব্যাট আর বল কিনি, ও উইকেট তেমনি হয়ে যাবে, আমরা একটা ব্যাট কিনবো, একটা বল কিনবো, সবাই মিলে টাকা তোল। তাহলে দেখো তুমি একটা প্রস্তাব রাখলে, কিন্তু তোমার কাজকে বাধা দিয়ে আরেকটা প্রস্তাব রাখো। তো দ্বৈত নিয়ন্ত্রক মানে হচ্ছে ওটাই, উদ্ভিদ দেহে হোক বা প্রাণী দেহে হোক না কেন, যখন কোন একটা হরমোন কোন একটা কাজ করতে যায়, ধরে নাও এই আমি সাপোজ বলছি যে এই যে হরমোনটা সে উদ্ভিদের বৃদ্ধি করছে, এই হরমোনটা উদ্ভিদের বৃদ্ধি ঘটাচ্ছে, মানে উদ্ভিদের হাইটের বৃদ্ধি, নিচ থেকে যখন উপরে বড় হওয়াটা। কিন্তু তার পাশে এই যে হরমোনটা আছে এ কিন্তু বৃদ্ধি ঘটায় না, মানে এই লম্বায় বৃদ্ধি ঘটাতে বাধা দিচ্ছে। ও ধরে নাও উদ্ভিদকে লম্বাতে বৃদ্ধি করছে রেড কালারের হরমোনটা, কিন্তু এই যে ব্ল্যাক কালারের যে হরমোনটা এ কিন্তু আবার উদ্ভিদের বৃদ্ধি লম্বাতে হতে দেয় না, লম্বায় বৃদ্ধি বাধা দিচ্ছে, ও সাইডে বৃদ্ধি ঘটাচ্ছে বেশি বেশি করে, আর লম্বায় বৃদ্ধি হতে দিচ্ছে না। কিন্তু না, রেড হরমোন কি করছে, বৃদ্ধি ঘটাচ্ছে। এভাবে একটা ব্যালেন্স থাকে, এই হরমোন যে কাজটা করছে এই হরমোন তার সেই কাজটাকে আবার বাধা দিচ্ছে। আবার একই রকম ভাবে এই হরমোনটা ধরে নাও সাইডে বৃদ্ধি ঘটাচ্ছে, মানে পার্শ্বীয় বৃদ্ধি, কিন্তু রেড হরমোনটা না, ওকে পার্শ্বীয় বৃদ্ধি ঘটাতে দেয় না। তাহলে এই যে হরমোন, একটা হরমোন অপর একটা হরমোনের কাজে বাধা সৃষ্টি করছে, এটাকেই বলা হয় দ্বৈত নিয়ন্ত্রক। আর এটা শুধু উদ্ভিদ হরমোন বলে না, প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু এরকম দেখা যায়, ঠিক আছে। আমরা পরে পড়বো, খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা, যত বেশি আমরা এই চ্যাপ্টারে আরো বেশি গভীরে ঢুকবো তার মজা লাগবে তোমাদের, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের দ্বৈত নিয়ন্ত্রক, বুঝতে পারলে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি কাজে, উদ্ভিদ হরমোনের আমরা কাজ, মানে
বৈশিষ্ট্য যেগুলো দেখলাম সেগুলোই কাজ বেশিরভাগ ভূমিকা। তাহলে উদ্ভিদ দেহে হরমোনের ভূমিকাটা কি? উদ্ভিদের দেহে হরমোনের আমাদের ভূমিকাটা কতটুকু বা কি? তো ফার্স্ট হচ্ছে সাড়া প্রদান। সাড়া প্রদান। তো সাড়া প্রদানের ব্যাপারটা বলি। সাড়া প্রদান মানে কি? উত্তেজনায় সাড়া দেওয়া, বা এক কথায় এটাকে বলা হয় ভালো ভাষায় সংবেদনশীলতা। খুব সুন্দর একটা ভাষা, যদি বিজ্ঞানের ভাষা বলি তো সংবেদনশীলতা। সংবেদনশীলতা কি? আমরা যখন লজ্জাবতী গাছকে বলি, লজ্জাবতী গাছটা যখন টাচ করি আমরা, তখন কি হয়? তার পাতাগুলো গুটিয়ে যায়, তাই তো? তো এটা হচ্ছে একটা সংবেদনশীলতা। এবার বনচালাকে যখন আমরা টাচ করি, তখন বনচালালের পাতাগুলো কি হয়? ওঠা নামা করে এরকম করে, তাই তো? ধরুন আমি মিডলের পাতাটা, তো বনচালালের পাতাগুলো কি হয়? এরকম করে ওঠা নামা করে। তো বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে ওরকম বিভিন্ন টাইপের সংবেদনশীলতা কিন্তু বা সাড়া প্রদানের একটা যে ক্ষমতা দেখা যায়, তাই তো? কিন্তু তুমি যদি একটা এই ডাস্টারকে বলো, বা ডাস্টারকে যদি তুমি এভাবে মারো, এভাবে মারো, তো ওর কি করে ব্যথা হচ্ছে? বা ওকে আমি চিমটে কাটলাম, ওকে লাগছে? বা ওকে আমি প্রশ্ন করছি, এই তোর নাম কি রে? তোর তোর পছন্দের সাবজেক্ট কি? তুই খাবার খেয়েছিস? আচ্ছা তুই কালকে ঘুরতে যাবি? কিছুই তো বলছে না। তাহলে সাড়া প্রদানের ক্ষমতা কি সবার থাকে? একমাত্র জীবের থাকে। তাহলে এই যে সাড়া প্রদান, এই সাড়া প্রদানে সাহায্য করছে কে? এই হরমোন। তাহলে আমরা প্রথম কাজ কি দেখলাম, বা প্রথম ভূমিকা আমরা কি দেখলাম? উদ্ভিদের সংবেদনশীলতা বা উদ্ভিদের সাড়া প্রদানে সাহায্য করছে কে? এই হরমোন। আচ্ছা নেক্সট চলে যাই আমরা, সেকেন্ড আমরা চলে যাই বীজের অঙ্কুরোদ্গম। কি বললাম? বীজের অঙ্কুরোদ্গম। আচ্ছা কখনো কি ভেবে দেখেছো, ছোট্ট একটা যে বীজ যখন আমরা মাটির ভিতরে পুঁতে দিই, যখন আমরা মাটির ভিতরে যখন একটা বীজকে পুঁতে দিলাম, এখান থেকে চারা গাছ কি করে তৈরি হলো? এরকম করে, আর নিজের দিকে মূল চলে যায়। তখন তোমরা কি বলবে? না স্যার আমরা তো কিছু ভাবি না, পুঁতে দিই, হয় ফল ধরে খেয়ে নিই। কিন্তু না, এই যে একটা বীজকে তুমি মাটির ভিতরে পুঁতে দিলে, কিছুদিন পর দেখবে সেই মাটিকে ফেটে ছোট্ট একটা চারা গাছ বেরিয়ে আসে। তো কি করে? ওই যে বীজটা ফাটে কি করে? এতেই কিন্তু আমাদের এই হরমোন কাজ আছে। এখানে আমাদের হরমোনের কাজ আছে, ঠিক আছে? কোন হরমোন কাজ করে? এক্ষেত্রে আমাদের কাজ করা হচ্ছে জিব্রেলিন। জিব্রেলিন। উদ্ভিদের অঙ্কুরোদ্গম, উদ্ভিদের অঙ্কুরোদ্গমে কোন হরমোন সাহায্য করছে? জিব্রেলিন। যখন আমরা আরো জিব্রেলিন সম্বন্ধে পড়বো, তখন আরো ভালো করে আমরা দেখবো তার কাজ কি আছে। আপাতত একটা কাজ মনে রাখো, যে উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গমে জিব্রেলিন কাজ করে, ঠিক আছে? প্রশ্নগুলো দিয়ে যায় যে বীজের অঙ্কুরোদ্গমে কোন হরমোনের ভূমিকা আছে, বা বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে কোন হরমোন, তাহলে আমরা ইজিলি জিব্রেলিন লিখে দেব। আচ্ছা, উদ্ভিদের অগ্রবৃদ্ধি, অগ্রবৃদ্ধি মানে কি? হাইটে ওপর দিকে বৃদ্ধি হওয়া। আর পার্শ্বীয় বৃদ্ধি মানে সাইডের দিকে বৃদ্ধি হওয়া। তাহলে আমরা কি বললাম? উদ্ভিদের অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি। উদ্ভিদের অগ্রবৃদ্ধি এবং পার্শ্বীয় বৃদ্ধি। তাহলে আমাদের অগ্রবৃদ্ধি ঘটাতে সাহায্য করছে কে? মানে উদ্ভিদকে ছোট থেকে লম্বা, মানে একদম ছোট চারা গাছ থেকে লম্বা পর্যন্ত উঠাতে সাহায্য করছে কে? বললাম জিব্রেলিন। ও কিন্তু আছে। আর এই ছোট্ট চারা গাছ থেকে দেখবে আমাদের চারাটা কি কোনো পাতলা হয়, টিংটিঙে হয় না। যত বেশি সে হাইটে লম্বা হয় একটা চারা গাছ, তখন ধীরে ধীরে গাছ হয়ে যায়, তত তার যে গুঁড়ি থাকে, এই গুঁড়িটাও কিন্তু সাইডে ধীরে 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 কি হয়? মোটা হয়। তো এই যে পার্শ্বীয় বৃদ্ধি, সেই পার্শ্বীয় বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে কোন হরমোন? আমাদের
অক্সিন। এক্ষেত্রে আমাদের কাজ করছে হচ্ছে অক্সিন হরমোন। ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরে চলে যাওয়া হচ্ছে আমরা মুকুলোদ্গম। ফল যখন গাছে ধরে, ফল ধরার আগে কি হয়? মুকুল হয়। আমরা কিছুদিন আগেই দেখলাম আমের মুকুল আসলো, তাই তো? আমরা কিছুদিন আগে কি দেখলাম? আমের মুকুল আসা দেখলাম। তো এই যে মুকুল আসা বা মুকুলোদ্গম, এটাতে কে কাজ করে? এক্ষেত্রে কাজ করে আমাদের জিব্রেলিন এবং অক্সিন দুজনে। মেনলি আমাদের জিব্রেলিন, মেনলি জিব্রেলিনের ভূমিকা করে সব থেকে বেশি, ঠিক আছে? কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের অক্সিন দাদাও কিন্তু আছে, ঠিক আছে? এই অক্সিনও কিন্তু কাজ করে জিব্রেলিনের সঙ্গে। জিব্রেলিনের ভূমিকাটা একটু বেশি, কিন্তু অক্সিনও কিন্তু এর সঙ্গে কাজ করে। কি করতে? মুকুল তৈরি করতে। তারপর আমরা চলে যাই ফুল ফোটা। ফুল ফোটাতে সাহায্য করা হচ্ছে জিব্রেলিন। ফুল ফোটাতে সাহায্য করছে কে? জিব্রেলিন। ক্লিয়ার হলো? আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে কি বললাম যে হরমোন শব্দটি প্রথম নামকরণ করেছিলেন বেলিস ও স্টার্লিং। কিন্তু উদ্ভিদ দেহে যে হরমোন আছে, এটা তো অবাস্তব জিনিস যে উদ্ভিদের দেহেও কি হরমোন থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। তো সেটা প্রথম পরীক্ষা করেছিলেন কারা? চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন। কার কার নাম করলাম? চার্লস ডারউইনের নাম আমরা ছোট থেকে শুনে আসছি। তো এই যে চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন, এরা প্রথম আমাদের কি করেছিলেন? উদ্ভিদ দেহে হরমোনের অস্তিত্ব প্রকাশ করেন। তারাই প্রথম পরীক্ষা করে দেখান যে হ্যাঁ, উদ্ভিদ দেহেও কি আছে? হরমোন আছে। এবং একটা বই লিখেছিলেন চার্লস ডারউইন, যে বইটার নাম হচ্ছে দ্য মুভমেন্ট, দ্য পাওয়ার অফ মুভমেন্টস ইন প্ল্যান্টস। সেই বইয়ে তিনি ক্যানারি ঘাসের একটা কথা বলেছিলেন, যে ক্যানারি ঘাসের মুকুল আবরণীতে তিনি একটা উত্তেজক পদার্থ তিনি লক্ষ্য করেছিলেন। তখন তিনি নাম করতে পারেননি, শুধু বলেছিলেন যে ক্যানারি ঘাসে একটা উত্তেজক পদার্থ থাকে, এবং এই উত্তেজক পদার্থ হচ্ছে কি, মানে সমস্ত তাদের শরীরে যে সমন্বয় সাধারণ করা কাজ করা, সেই কাজগুলো সেই মানে উত্তেজক পদার্থে করে। তিনি নাম বলতে পারেননি বা নাম করেননি যেটা হরমোন। পরবর্তীকালে ওয়েন, থিম্যান, হ্যাঁ ওয়েন এবং থিম্যান, তারা কি বলে যে এটা হচ্ছে হরমোন। তাহলে কি বললাম? আমাদের চার্লস ডারউইন তিনি একটা বই লিখেছিলেন, দ্য পাওয়ার অফ মুভমেন্টস ইন প্ল্যান্টস। এই বইয়ে তিনি কি একটা ঘাসের কথা উল্লেখ করেছিলেন? ক্যানারি ঘাস। এবং তিনি বলেছিলেন যে ক্যানারি ঘাসে এক ধরনের উত্তেজক পদার্থ থাকে, এবং সেই উত্তেজক পদার্থটার নাম দিয়ে করেননি যেটা হচ্ছে হরমোন। পরবর্তীকালে ওয়েন এবং থিম্যান সেই উত্তেজক পদার্থের নাম রাখেন হরমোন। বুঝতে পারলে কার কথা বললাম? ক্যানারি ঘাসে এক ধরনের উত্তেজক পদার্থ থাকে। এটা চার্লস ডারউইন এবং ফ্রান্সিস ডারউইন লক্ষ্য করেছিলেন, এবং পরবর্তীকালে চার্লস ডারউইন তার এই বইয়ের মধ্যে সেই ক্যানারি ঘাসে যে উত্তেজক পদার্থ থাকে সেই উত্তেজক পদার্থের কথা উল্লেখ করেছিল, ঠিক আছে? এবং পরবর্তীকালে ওয়েন্ট ও থিম্যান এর নাম রাখে হরমোন।
হলো ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকের লেকচার এতটুকুই। আশা করছি কারোর কোনো সমস্যা নেই বা থাকবে না যতটুকু পড়ালাম। বাট তবুও যদি মনে হয় যে কারো কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, তো এই ভিডিওর কমেন্ট বক্সে আসবে, কমেন্ট করবে যত ইচ্ছা, যত প্রশ্ন করার। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর যতটুকু পারবো ভয়েস দিয়ে হোক, মেসেজ করে হোক, আমি বলে দেবো যেটুকু পারবো আমি, ঠিক আছে? যদি না পারি তাও বলে দেবো যে এটা আমি পারবো না, তুমি দেখে নিও। ক্লিয়ার? ওকে, তো আজকের ভিডিও যদি ভালো লাগলো লাইক করো, কমেন্টে বললাম যে কোনো প্রবলেম হলে, কোনো ডাউট হলে জানাতে। আর হ্যাঁ, এরকম আরও এডুকেশনাল ভিডিও যাতে তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায়, তাই বায়োলজিক্যাল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফলো করে নাও।